প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি এই স্পেশাল পার্টের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত ক্লাস, ডিগ্রি থার্ড ইয়ারে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক। আমরা সবাই জানি যে ইংলিশ আমাদের কম্পালসারি সাবজেক্ট, তো এখান থেকে আমাদের গ্রামাটিক্যাল পার্টে কিছু অংশ থাকে। তো এই অংশ থাকার কারণে আমরা অনেকেই গ্রামাটিক্যালের পার্টগুলোতে সমস্যায় ভুগি। কারণ হচ্ছে আমরা সেই ছোটবেলা 9-10 বা ইন্টারমিডিয়েটে যে গ্রামাটিক্যালগুলো করে এসেছিলাম, দীর্ঘ 3-4 বছর বা 5-7 বছর ধরে না করার ফলে আমাদের ম্যাক্সিমাম গ্রামাটিক্যাল পার্টগুলো কি হয়েছে, আমরা ভুলে গিয়েছি। তো আমাদের গ্রামাটিক্যাল সম্পর্কে ধারণাটাই একদমই অল্প হয়ে আসে। তাই আমরা যারা এই ইংলিশ কম্পালসারি পরীক্ষাটি দিতে যাই, তখন আমরা কি হয়, পরীক্ষার মধ্যে গিয়ে আমরা একদমই হাঁপিয়ে যাই, আমি বুঝতে পারি না যে কিভাবে গ্রামাটিক্যাল পার্টগুলোতে ভালো করতে পারবো। তাই আমি তোমাদেরকে এই গ্রামাটিক্যাল পার্ট ভালো করার জন্য বিভিন্ন ধরনের ভিডিও আমার এই চ্যানেলটিতে পোস্ট করেছি। তোমরা অবশ্যই সেই টেকনিকগুলো দেখে নেবে। তো আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টি এনেছি সেটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক। এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কের উপরে আমাদের 4টি নাম্বার থাকে। আমরা এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কটি আসলে পূরণ করতে চাই না। পূরণ না করার একটি কারণ, সেটি হচ্ছে আমরা এর বিষয়ে নিয়মগুলো জানি না। ফিলিং দ্য ব্ল্যাঙ্ক বিভিন্ন কারণেই গন্ডগোল লেগে থাকে, কারণ এক এক জায়গা থেকে এক একটা করে প্রশ্ন নেওয়া হয়, এই কারণে আমরা বুঝতে পারি না। প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই, আজকে হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ারে ফিলিং দ্য ব্ল্যাঙ্কের কাজ। তো এই ফিলিং দ্য ব্ল্যাঙ্ক সম্পূর্ণ করার আগে তোমাদের একটি কথা জানিয়ে নিতে চাই, সেটা হচ্ছে এটা মাঝে মাঝে ফ্রেজ থেকে আসে। হ্যাঁ, সবসময় আমরা যে ফ্রেজ থেকেই পাবো বিষয়টা তা না। এক এক সময় আমাদের ফ্রেজ থেকে এসে থাকে, মানে আইডন ফ্রেজ যেটাকে বলি আমরা, প্রবাদ বাক্য বা বাগধারা এই টাইপের। তো আইডন ফ্রেজ থেকে কিছু আসে, তারপরে কিছু আসে হচ্ছে আমাদের অর্থপূর্ণ বাক্য। আমাদের অর্থপূর্ণ বাক্য যেগুলি বড় করে হয়, সেখানে আমাদের অর্থপূর্ণ একটি বাক্য শব্দ বসিয়ে বাক্যটাকে পূরণ করতে হয়। ঠিক আছে, এখান থেকে আসে। আবার অনেক সময় কি হয়, ভার্ব টাইপের আসে। ঠিক আছে, তো আমরা এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটি আমরা যখন অনেক সময় প্রবাদ বাক্য এসে পড়ে। ঠিক আছে, যে স্টিজ ইন টাইম সেলস নাইট। ঠিক আছে, সময়ের 1-4, অসময়ের 10-4, এরকম ভাবে আসে। তাই আমাদের প্রবাদ বাক্য সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা থাকতে হবে। তো আমরা বিভিন্ন শিক্ষাবর্ষের করে সাজেশনমূলক ক্লাসগুলোতে দেখতে পাই যে আমাদের এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা বেশিরভাগ সময়তেই 4টার মধ্যে 2টা কি 3টাই আমরা প্রবাদ বাক্য হিসাবে পেয়ে থাকি। এবং আবার অনেক সময় আমরা কি করি, ইসের থেকে প্রিপোজিশন থেকেও আমরা পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে এখন আমরা নিয়মগুলি জেনে নিই যে কিভাবে আমি এগুলি সলভ করতে পারবো। আমি তোমাদের জন্য আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে বিভিন্ন পরীক্ষাতে আসা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস নিয়েছি। তোমরা একটু খেয়াল করবে যে তোমরা এই টেকনিকগুলো যদি শিখে নাও, তোমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে সহজ হবে। চলো আমি তোমাদের আজকে একটা একটা করে বুঝাবো, এবং যার কারণে আমি আজকে বাংলাও নিয়েছি। ইংরেজিটা আমি জানি যে তোমরা সবাই ইংরেজিতে হয়তো বা বাক্য গঠনে আমার থেকেও অনেক বেশি ভালো, কিন্তু অনেকেই আছে যে আমরা যখন প্রশ্ন পাই তখন আমরা সেই ইংরেজি সেন্টেন্সটার বাংলা নিয়ম করতে পারি না। বাংলা অনুবাদ করতে না পারার কারণে আমরা কি হয়, ওই ওয়ার্ডটার মানে ওই সেন্টেন্সটার ওয়ার্ডটা আমরা প্রথমে বসাতে পারি না। তাই আমি তোমাদের আজকে বাংলা সহ সেন্টেন্স বুঝিয়ে শূন্যস্থান ফিল আপ করে দেখাবো। চলো লেটস স্টার্ট। 1 নম্বরে দিয়েছি, আই হ্যাভ নো পেন্সিল টু রাইট। এখানে একটা ড্যাশ রয়েছে। হ্যাঁ, এখানে ড্যাশ। এটার বাংলাটা হচ্ছে আমার কাছে, এটা উইথ যদি দেই আমি এখানে, তাহলে এটা বাংলাটা দাঁড়াবে হচ্ছে আমার কাছে লেখার মতো কলম নেই। ঠিক আছে, পেন্সিল টু রাইট উইথ। রাইট উইথ মানে হচ্ছে লেখার মতো বা আমার কাছে। ঠিক আছে, এটা বোঝাচ্ছে যে লেখা, কোনো কিছু সাহায্যে লেখা, কোনো কিছু সাহায্যে কিছু করার সাথে আমরা কি বুঝি, উইথ বসি। আমাদের যে পেন্সিলের সাহায্যে আমরা লিখবো, সেটা এই সাহায্য বোঝাতে আমরা এখানে উইথ বসাই। তাহলে এখানে কি দাঁড়ালো পুরো বাক্যটি, আই হ্যাভ নো পেন্সিল টু রাইট উইথ। আমার কাছে লেখার মতো কলম নেই। 2 নাম্বারটা আসো, ড্যাশ ইটিং মিল্ক উই ক্যান নট গেট প্রোটিন। এখানে যদি আমরা উইদাউট বসাই তাহলে বাক্যটি আসবে, দুধ না খেলে আমরা শর্করা পেতাম না। যদি তোমরা এটাকে তোমরা চাপ দিয়ে ধরো, তাহলে এখানে দাঁড়াবে কি, ইটিং মিল্ক উই ক্যান নট গেট প্রোটিন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু অর্থপূর্ণ বাক্য হলো না, এটা কিন্তু একটা নেগেটিভ অর্থ প্রদান করছে। ইটিং মিল্ক উই ক্যান নট গেট প্রোটিন, ক্যান নট থাকার কারণে এটা একটি নেগেটিভ বাক্য প্রদান করছে। তাহলে নেগেটিভ বাক্য
হচ্ছে কোনো কিছু ছাড়া, এটা ছাড়া ওইটা ছাড়া আমরা কি করতে পারতাম না, এনার্জি পেতাম না, প্রোটিন পেতাম না, এটা ছাড়া ওইটা হতো না। ঠিক আছে, এই বাক্যটি দ্বারা এটা ছাড়া ওটা ছাড়া বোঝাচ্ছে। এই কারণে আমরা এখানে উইদাউট বসে বাক্যটিকে অর্থপূর্ণ করলাম। উইদাউট ইটিং মিল্ক উই ক্যান নট গেট প্রোটিন। দুধ না খেলে আমরা শর্করা পেতাম না, মানে এটা নেগেটিভ বাক্যটিকে উইদাউট দিয়ে আমরা কি করলাম, পজিটিভ বানিয়ে দিলাম। বুঝতে পারছো তো তোমরা? আচ্ছা, 3 নাম্বার, অ্যান আইডিয়াল ব্রেন ইজ দ্য ডেভিলস, এটা দেয়নি। ঠিক আছে, দেখো এটা একটা প্রবাদ বাক্য। অ্যান আইডিয়াল ব্রেন ইজ দ্য ডেভিলস, তোমরা যদি সারা দিনও চিন্তা করো না, তারপরও এটাকে তোমরা বাংলা রূপান্তর করতে পারবে না, কারণ এটা একটা প্রবাদ বাক্য। আমরা সবাই জানি যে প্রবাদ বাক্য একটু অন্যরকম হয়। ঠিক আছে, লেখা আছে একটা, বোঝাচ্ছে আরেকটা, অর্থ আরেকটা, সেন্টেন্স মেক অন্যরকম ভাবে হচ্ছে। তো এটা একটা প্রবাদ বাক্য। দেখো, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তোমরা যদি অ্যান আইডিয়াল ব্রেন ইজ দ্য ডেভিলস, এখানে তোমরা সারা দিন চিন্তা করবে, চিন্তা করতে করতে অস্থির হয়ে যাবে। তারপরও তোমরা যদি এই বাক্যটার ইংলিশটা না জানো বা এই বাক্যটার বাংলাটা না জানো, তোমরা কখনোই এটা পূরণ করতে পারবে না। কি দাঁড়াচ্ছে? অ্যান আইডিয়াল ব্রেন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ। ওয়ার্কশপ মানে কি? কারখানা। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এবার আসো 4 নাম্বারটাতে আসি। ইন্ডাস্ট্রি ইজ দ্য ড্যাশ টু সাকসেস। আচ্ছা, ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস। কে টু মানে কি? চাবিকাঠি। কে টু মানে কি? চাবিকাঠি। এটাও একটা তোমরা ফ্রেজ ধরতে পারো। ঠিক আছে, কে টু মানে কি? চাবিকাঠি। ওকে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস। কে টু থাকলে মানে কে টু তো থাকবে না, সাকসেস থাকলে কোন কিছু চাবিকাঠি বোঝায়, যেমন নামাজ বেহেস্তের চাবিকাঠি, এরকম যদি কিছু বোঝায় তাহলে তোমরা এটাই ব্যবহার করতে পারবে কে টু দিয়ে। আচ্ছা, দ্য কমিটি ড্যাশ স্টেট মেম্বার। দ্য কমিটি কনসিস্ট অফ। কনসিস্ট অফ অর্থ হচ্ছে গঠিত হয়। ঠিক আছে, কনসিস্ট অফ হচ্ছে গঠিত। তারপরটা দেখো 6, এভরি ম্যান ড্যাশ টু বি হ্যাপি। এভরি ম্যান, এটা কিন্তু কোনো প্রবাদ বাক্য নয়। এভরি ম্যান হচ্ছে, এখানে এভরি ম্যান হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। এভরি ম্যান কি এখানে সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমরা ভার্বটাও সিঙ্গুলারই বসাবো। দেখো আমি এখানে স্টার চিহ্ন দেখিয়েছি। সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার যদি সাবজেক্ট হয়, সিঙ্গুলার আমরা ভার্ব বসাবো। ঠিক আছে, এভরি ম্যান হচ্ছে এটা সিঙ্গুলার সাবজেক্ট, আর ওয়ান্স মানে হচ্ছে সিঙ্গুলারই। আমরা আরেকবার বলে দিতে চাই, অ্যাজ যুগ আমরা আগে পড়েছিলাম। কি বলেছিলাম বলতো? যে যদি কোনো বাক্যে ভার্ব চেনা উপায় হলো এস বা ইএস থাকবে, এস বা ইএস থাকবে, কিন্তু সাব ভাব এগ্রিমেন্টে আমাদের কিন্তু ভার্বের সাথে এস বা ইএস থাকে না। ওখানে প্লুরাল ভাবটা কি? সিঙ্গুলার বোঝায়। যার কারণে এখানে ওয়ান্সের সাথে এস যুক্ত হওয়ার পরেও এটাকে কি বোঝাচ্ছে? সিঙ্গুলার ভাব। তোমরা কিন্তু এখানে প্লুরাল ভাব দিয়ে দিও না। 7 নাম্বার হচ্ছে নো ড্যাশ হ্যাড হি গোন আউট দেন ইট বিগেন টু রেইন। এখানে দেখো, এটা নো ড্যাশ হ্যাড মানে হচ্ছে নো সুনার হ্যাড। নো ড্যাশ হ্যাড মানে কি? নো সুনার হ্যাড। এটা পুরাটা একটা ফ্রেজ বোঝাচ্ছে। হ্যাঁ, নো সুনার হ্যাড। ঠিক আছে, নো ড্যাশ হ্যাড দেখলে বা নো সুনার, এখানে হ্যাডে যদি শূন্যস্থান থাকে, মানে হ্যাডের এখানে যদি শূন্যস্থানটা দেওয়া থাকতো তাহলে এখানে হ্যাড বসাতে, বা এখানে নো এর এখানে যদি কোনো শূন্যস্থান দেওয়া থাকতো, পিছনে যদি সুনারা হ্যাড থাকতো, তাহলে এখানে তোমরা কি বসাতা? নো বসাতে। কিছু কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, হুট করে তো তোমরা ওরকম ভাবে পারবে না। কিছু জিনিস তোমাদের মুখস্থও রাখতে হবে। যেমন এই যে নো সুনার হ্যাডের যে ব্যাপারটা, এভরি ম্যান যে সিঙ্গুলার সাবজেক্ট, এর সাথে যেটা সিঙ্গুলার ভার্বও হয়। আর সিঙ্গুলার ভার্ব হতে গেলে যে আমাদের এস বা ইএস না, সিঙ্গুলার হতে গেলে ভার্ব হতে গেলে এস বা ইএস বোঝায়, কিন্তু সিঙ্গুলার ভার্ব হতে গেলে কিন্তু শুধু এসই বসবে। এই বিষয়গুলো তোমরা অবশ্যই অবশ্যই মাথায় রাখবে। তারপরে দেখো, আমি এখানে আরো কিছু নিয়েছি গুরুত্বপূর্ণ সবই। দেখো, হি ইজ নট ড্যাশ ইন্টেলিজেন্ট অ্যাজ হি। দেখো এখানে হি ইজ নট সো। হ্যাঁ, এখানে দেখো আমি একটা শর্ট নোট দিয়েছি স্টার চিহ্ন দিয়ে, সো ডট ডট এস। এই দেখো এখানে ড্যাশ দিয়েছে, দেখো এখানে কিন্তু এজ আছে। এই সো ডট ডট এজ এর মানে হচ্ছে সো থাকবে, তারপরে ডট ডটের মাঝে একটা জিনিস, একটা ওয়ার্ড থাকবে, তারপরে একটা এস থাকবে। ঠিক আছে, এখানে যদি সো দেওয়া থাকতো, ইন্টেলিজেন্ট ড্যাশ দেওয়া থাকতো, তবে এখানে এসই বসাতে, কারণ সো ডট ডট এস এটাও একটি ফ্রেজ। দেখো 9 নাম্বারটা বুঝাচ্ছি। হি রান ফাস্ট ড্যাশ হি মিস দ্য ট্রেন। এটা একদম জনপ্রিয় একটি সেন্টেন্স। হি রান ফাস্ট, ফাস্টের পরে কি হবে? লেস্ট। ঠিক আছে, ফাস্টের পরে কি হবে? লেস্ট। হি রান ফাস্ট হি মিস দ্য ট্রেন। সে যদি ভালো মতো
দৌড় না দেয়, ঠিক মতো দৌড় না দেয় বা দ্রুত দৌড় না দেয়, তাহলে সে কি করবে? ট্রেনটি মিস করবে। হি রান ফাস্ট, ফাস্টের কারণে হি লেস্ট বসেছে, হি মিস দ্য ট্রেন, এটাও একটা ফ্রেজ। দেখো লেস্ট ডট ডট শুট, ঠিক আছে, হি শুট, এখানে একটু ভুল হয়েছে, এখানে শুট হবে SHOULD, ঠিক আছে। হি রান ফাস্ট লেস্ট হি শুট মিস দ্য ট্রেন। এখানে লেস্টের পরে শুডেও দাগটা মানে ড্যাশ চিহ্নটা থাকতে পারতো, তখন তারপরে হি এর পরে শুটটা বসাবে, ঠিক আছে। লেস্ট ডট ডট শুট, এ দেখো লেস্ট ডট ডট শুট মানে লেস্ট থাকবে, ডট ডট দিয়ে মাঝখানে কোনো একটা বাক্য থাকবে, মানে শব্দ থাকবে বা বাক্য, মানে ছোট ছোট কয়েকটা শব্দ থাকতে পারে, তারপরে কি থাকবে? শুট থাকবে, ঠিক আছে। তাহলে হি রান ফাস্ট লেস্ট হি মিস দ্য ট্রেন। ওকে, 10 নাম্বারটা দেখো, অয়েল ইজ থিকার ড্যাশ ওয়াটার। যদি কোনো কিছুর মধ্যে পার্থক্য বোঝায়, ঠিক আছে, এটা থেকে এটা ভালো, এটা থেকে এটা ভালো, রাজীবের থেকে সজীব ভালো, এরকম যদি কোনো কিছুর থেকে কোনো কিছু বোঝায় এর থেকে এটা ভালো, তাহলে মাঝখানে কি বসবে? দেন বসবে। দেখো দেন মানে চেয়ে বোঝায়, তেল পানির চেয়ে ঘন, অয়েল ইজ থিকার দেন ওয়াটার, ঠিক আছে, দেন বসবে। কোনো কিছু থেকে পার্থক্য বোঝালে দেন বসবে। তারপরটা দেখো, হারি আপ ড্যাশ ইউ উইল বি লেট। হারি আপ তাড়াতাড়ি করো, অর ইউ উইল বি লেট, মানে বাক্যের প্রয়োজন অনুযায়ী কনজাংশন বোঝাবো। দেখো হারি আপ তাড়াতাড়ি করো, অর মানে কি? নতুবা, ঠিক আছে, অথবা, এগুলি বোঝায়, ঠিক আছে। এর একটা অর হচ্ছে একটি কনজাংশন, অ্যান্ড অর বাট, কনজাংশন। এই যে দেখো কনজাংশন বোঝাচ্ছে অ্যান্ড অর বাট, আমি একটু লিখে দিই, অ্যান্ড অর বাট, হ্যাঁ বাট, অ্যান্ড অর বাট, এই তিনটা হচ্ছে কনজাংশন। এই তিনটা কনজাংশন তোমাদের বাক্যের প্রয়োজন অনুযায়ী বসবে। যেমন, ঠিক আছে, তো দেখো হারি আপ ড্যাশ ইউ উইল বি লেট, হারি আপ তাড়াতাড়ি করো, অর নতুবা, অর মানে কি? নতুবা বোঝাচ্ছে ইউ উইল বি লেট, তোমাদের দেরি হয়ে যাবে। ওকে, 12 নাম্বারটা দেখো, হি ইজ ড্যাশ এ পয়েট বাট অলসো এ টিচার। দেখো এখানে আমি আগে স্টার চিহ্ন দিয়েছি, এটাও একটা ফ্রেজের মতো, নট ওনলি ডট 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 বাট অলসো, নট ওনলি বাট অলসো, ঠিক আছে, এটা নট ওনলি বাট অলসো এটা দিতে হবে। দেখো এখানে বাট অলসো রয়েছে, তার মানে সামনেটা আমাদের অবশ্যই নট ওনলি বসবে। এবং এরকম যদি হতো সামনে আমাদের নট ওনলি থাকতো, তাহলে ডট ডট দিয়ে পরেরটা আমাদের বাট অলসো বসতো। যে কোনো একটা জায়গা তোমাদের ড্যাশ চিহ্ন দেওয়া থাকবে, হয় নট ওনলিতে নয় বাট অলসোতে। 13 নাম্বারটা দেখো, টু রিড ড্যাশ দ্য লাইন, টু রিড বিটুইন দ্য লাইন, এটাও একটা আইডন ফ্রেজ, ঠিক আছে, টু রিড বিটুইন দ্য লাইন। 14 নাম্বারটা পড়ো, হি লিভড অন স্টোন ড্যাশ টু গেট এ জব, লিভড অন স্টোন আনড্রান্ড, এটাও একটি ফ্রেজ, হি লিভড অন স্টোন আনড্রান্ড, ঠিক আছে, এটাও একটি ফ্রেজ। তো আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমামই তোমাদের ডিগ্রি 3rd ইয়ারের ফ্রেজের থেকেই আসে। তো তোমরা আমাদের ফ্রেজগুলো থেকে ভালো মতন পড়ার চেষ্টা করবে এবং মাথাটা একটু খাটিয়ে পড়ার চেষ্টা করবে, তাহলে তোমরা অবশ্যই এটা পারবে। আমি যতটা পেরেছি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও তোমাদের কাছে যে বইটা রয়েছে সেখান থেকে তোমরা কিছুটা প্র্যাকটিস করবে, শুধু মুখস্থ করলে চলবে না। আমি তো কিছুক্ষণ আগে বললাম হালকা একটু মুখস্থ করবে, তো সম্পূর্ণটা মুখস্থ করলেও চলবে না, তোমাদের একটু মাথা খাটাতে হবে। সেন্টেন্সের ইংলিশটার বাংলা অর্থ করে তারপরে তোমরা বাক্যটা পূরণ করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। ধন্যবাদ সবাইকে।